ব্রিটিশ শাসনে ভারতের কথা ভাবলেই আমাদের মাথায় কি আসে? লড়াই, সংগ্রাম, বিদ্রোহ, তাই তো? কিন্তু আসল গল্পটা কিন্তু এর চেয়েও অনেক বেশি জটিল আর অনেক বেশি ইন্টারেস্টিং। এটা একই সাথে সহযোগিতা আর সংগ্রামের এক দারুণ কাহিনী। চলুন আজ এই গল্পটাই একটু অন্যভাবে শোনার চেষ্টা করা যাক। তো মূল প্রশ্নটা হলো, ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের লড়াইটা ঠিক কেমন ছিল? এর কোনো একটা সহজ সরল উত্তর নেই, কারণ এটা কোনো একটা নির্দিষ্ট গল্প নয়। ভাবা যেতে পারে এটা যেন একটা বড় নদী, যেখানে এসে মিশেছে অনেকগুলো ছোট ছোট স্রোত। কোথাও সংস্কারের স্রোত, কোথাও প্রতিরোধের, আবার কোথাও সরাসরি বিপ্লবের স্রোত। ১৯ শতকের শুরুর দিকে ছবিটা ছিল বেশ অদ্ভুত। একদিকে একদল ভারতীয় ভাবছিলেন যে ব্রিটিশদের থেকে আধুনিক জ্ঞান শিখে নিজেদের সমাজকে ভেতর থেকে বদলাতে হবে, মানে সহযোগিতার মাধ্যমে পরিবর্তন। আবার ঠিক তার উল্টো দিকে আরেকটা দল ভাবছিল যে একমাত্র পথ হল সরাসরি সংঘাত। এখানে দেখুন, দুটো পথ একেবারে পরিষ্কার। একদিকে আছেন রাজা রামমোহন রয়ের মতো সমাজ সংস্কারকরা। তাদের হাতিয়ার ছিল কলম, যুক্তি আর আলোচনা। আর অন্যদিকে ছিলেন তিতুমিরের মতো বিপ্লবীরা। তাদের কাছে অন্যায়ের জবাব ছিল সরাসরি বিদ্রোহ। দুটো পথ আলাদা হলেও দুটোই কিন্তু ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক ধরনের প্রতিক্রিয়া। এই টাইমলাইনটা কিন্তু শুধু কয়েকটা সাল বা ঘটনার তালিকা নয়। এর পেছনে লুকিয়ে আছে সমাজের ভেতর থেকে আসা এক নীরব বিপ্লবের গল্প। ভাবুন তো, রামমোহন রায় যখন সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়ছেন, বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের জন্য গলা ফাটাচ্ছেন, তখন তারা আসলে সমাজের ভেতরের অন্ধকার দূর করার চেষ্টা করছেন, নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছেন। এটাও কিন্তু এক ধরনের লড়াই ছিল। আচ্ছা, শহরের শিক্ষিত সমাজ যখন এই সব সংস্কার নিয়ে ব্যস্ত, তখন কিন্তু ভারতের গ্রাম আর জঙ্গলে একেবারে অন্য এক আগুন জ্বলছিল। আদিবাসী আর সাধারণ কৃষকদের কাছে ব্রিটিশ শাসন মানেই ছিল তাদের জমি কেড়ে নেওয়া, তাদের জীবন জীবিকা নষ্ট করে দেওয়া। ফলে তাদের প্রতিক্রিয়া ছিল অনেক বেশি সরাসরি আর তীব্র: বিদ্রোহ। এই সব বিদ্রোহকে বুঝতে হলে একটা শব্দ জানা খুব জরুরি: দিকু। সাঁওতালদের ভাষায় দিকু মানে শুধু বহিরাগত নয়। দিকু মানে হল সেই মহাজন, সেই জমিদার, সেই ঠিকাদার যারা বাইরে থেকে এসে তাদের জল, জঙ্গল, জমি কেড়ে নিচ্ছিল। তাই এই লড়াইটা ছিল আসলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আর সেই অস্তিত্ব রক্ষার লড়াইয়েরই একটা নাম ছিল হুল। হুল মানে শুধু বিদ্রোহ নয়, এর আসল অর্থ হল মুক্তি। ১৮৫৫ সালে সিধু আর কানহুর নেতৃত্বে সাঁওতালরা যখন হুল ঘোষণা করে, তখন তারা শুধু ব্রিটিশ নয়, ওই পুরো শোষণের ব্যবস্থার বিরুদ্ধেই স্বাধীনতা ঘোষণা করেছিল। আর এই প্রতিরোধটা কিন্তু শুধু এক জায়গায় থেমে থাকেনি। দেখুন, বাংলায় তিতুমিরের বাঁশের কেল্লা, হাজি শারিয়াতুল্লাহর ফারাইজি আন্দোলন, সাঁওতাল পরগনায় সিধু কানহুর হুল, আবার ছোটনাগপুরে বিরসা মুন্ডার উলগুলান। সারা দেশ জুড়ে যেন ছোট ছোট আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছিল, আর এই সব স্ফুলিঙ্গ মিলে একটা বড় আগুনের জন্য তৈরি হচ্ছিল। আর সেই বড় আগুনটা জ্বলে উঠল ১৮৫৭ সালে। এতদিন ধরে যে ছোট ছোট বিদ্রোহগুলো চলছিল, সেগুলোই যেন একসঙ্গে ফেটে পড়ল। জন্ম নিল মহাবিদ্রোহ। এটাই ছিল ব্রিটিশ শাসনের ভিতকে প্রথমবার একবারে নাড়িয়ে দেওয়ার মতো একটা ঘটনা। কি থেকে শুরু হলো এত বড় একটা ঘটনা? একটা গুজব থেকে। ছড়ানো হলো যে নতুন এনফিল্ড রাইফেলের টোটায় গরু আর শূকরের চর্বি মেশানো আছে। ব্যাস, হিন্দু আর মুসলিম সিপাহীদের ধর্মনাশের ভয়ে বারুদের স্তূপে যেন আগুন লেগে গেল। ব্যারাকপুরে প্রথম প্রতিবাদ করলেন মঙ্গল পাণ্ডে, আর সেই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ল মিরাট সেনা ছাউনিতে। এরপর মিরাটের সিপাহীরা যা করল, সেটা ছিল একটা অসাধারণ রাজনৈতিক চাল। তারা সোজা মার্চ করে চলে গেল দিল্লি, আর সেখানে গিয়ে মুঘল বংশের শেষ সম্রাট বৃদ্ধ বাহাদুর শাহ জাফরকে হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করে দিল। এর মাধ্যমে তারা ব্রিটিশদের বোঝাতে চাইল যে ভারতের আসল শাসক ব্রিটিশরা নয়। বিদ্রোহকে কঠোর হাতে দমন করা হলো ঠিকই, কিন্তু এর ফল হল অনেলন।
ব্রিটিশ সরকার বুঝে গেল যে একটা ব্যবসায়ী কোম্পানিকে দিয়ে আর যাই হোক এত বড় একটা দেশ শাসন করা যাবে না। তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হলো। ভারত সরাসরি চলে গেল ব্রিটেনের মহারানীর শাসনের অধীনে। তৈরি হলো ভাইসরয় পদ। ভারতের ইতিহাসে একটা যুগের শেষ হয়ে নতুন আরেকটা যুগ শুরু হলো। 1857 পর লড়াইয়ের ধরনটা অনেকটাই বদলে গেল। এবার তরবারির জায়গায় এলো রাজনৈতিক সংগঠন, গণ আন্দোলন। আর এই নতুন ধরনের লড়াইয়ের যিনি সবচেয়ে বড় নেতা হয়ে উঠলেন তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজি রাজনীতিতে আসার পর পুরো ছবিটাই পাল্টে গেল। তিনি দেশের সাধারণ খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু করলেন। 1930 সালে তার ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ তো ব্রিটিশ আইনকে এক কথায় চ্যালেঞ্জ জানিয়েছিল, আর 1942-এ তার ভারত ছাড়ো আন্দোলন ছিল ব্রিটিশদের জন্য শেষ সতর্কবার্তা। আর সেই শেষ সতর্কবার্তার মূল মন্ত্র ছিল খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা ডাক, করেঙ্গে ইয়া মোরেঙ্গে, হয় করব নয় মরব। এর মানে পরিষ্কার, হয় আমরা স্বাধীনতা অর্জন করব, না হলে সেই চেষ্টা করতে গিয়ে প্রাণ দেব। এর মাঝামাঝি আর কোনো পথ নেই। এই করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাকটা কিন্তু শুধু একটা স্লোগান ছিল না, এটা সাধারণ মানুষের মনে সাহস জুগিয়েছিল। যেমন বাংলার মাতঙ্গিনী হাজরা। ৭৩ বছর বয়সে গান্ধী বুড়ি নামে পরিচিত ওই বৃদ্ধা জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলের একেবারে সামনে হাঁটছিলেন। ব্রিটিশ পুলিশের গুলিতে তিনি শহীদ হন। তিনি আক্ষরিক অর্থে কোরেঙ্গে ইয়া মরেঙ্গে নীতিকে জীবনে সত্যি করে দেখিয়েছিলেন। কিন্তু একটা প্রশ্ন, সবাই কি গান্ধীজির এই অহিংসার পথে বিশ্বাস করতেন? না, বিলকুল না। ঠিক একই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে একদল তরুণ বিপ্লবী মনে করতেন আবেদন নিবেদন করে স্বাধীনতা আসে না, স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়। শুরু হয়েছিল সশস্ত্র বিপ্লবের শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমরা দুটো ধারা দেখতে পাই। একদিকে মাস্টারদা সূর্য সেন বা ভগৎ সিংয়ের মতো বিপ্লবীরা, যারা চট্টগ্রামের অস্ত্রাগার লুট বা অ্যাসেম্বলিতে বোমা ছুঁড়ে ব্রিটিশদের সরাসরি চ্যালেঞ্জ চালিয়েছিলেন। আবার অন্যদিকে চিত্তরঞ্জন দাস বা মতিলাল নেহেরুর মতো নেতারা স্বরাজ দল তৈরি করে আইনসভার ভেতরে ঢুকে ব্রিটিশদের বিরোধিতা করার পথ বেছে নিয়েছিলেন। পথ ভিন্ন হলেও লক্ষ্য কিন্তু একটাই ছিল, স্বাধীনতা। আর এই সশস্ত্র বিপ্লবীর ভাবনার সবচেয়ে বড় মুখ ছিলেন অবশ্যই সুভাষচন্দ্র বসু। তিনি বিশ্বাস করতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধেরই ডামাডোলের সুযোগ নিয়ে বাইরে থেকে একটা সামরিক আক্রমণ করলেই ভারতকে স্বাধীন করা সম্ভব। তার সেই বিখ্যাত ডাক তো আমরা সবাই জানি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর এই ভাবনা থেকেই 1942 সালে সিঙ্গাপুরে তৈরি হল আজাদ হিন্দ ফৌজ। রাসবিহারী বসুর হাতে গড়া এই বাহিনীকে নতুন করে গুছিয়ে তুললেন সুভাষচন্দ্র বসু। দিল্লি চলো স্লোগান তুলে এই বাহিনী ভারতের মুক্তির জন্য এগিয়ে এসেছিল। যুদ্ধের ময়দানে হয়তো আজাদ হিন্দ ফৌজ সফল হয়নি, কিন্তু তারা দেশের মানুষের মন জয় করে নিয়েছিল। যুদ্ধ শেষ হবার পর যখন দিল্লির লালকেল্লায় তাদের সেনাদের বিচার শুরু হল, তখন ধর্ম বর্ণ নির্বিশেষে সারা ভারত তাদের সমর্থনে গর্জে উঠেছিল। এই ঘটনাটা ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিল যে ভারতে তাদের দিন শেষ। তাহলে পুরো যাত্রাপথটা একবার ভাবুন। সংস্কার দিয়ে শুরু, তারপর ছোট ছোট বিদ্রোহ, মহাবিদ্রোহ, অহিংস আন্দোলন, আবার সশস্ত্র বিপ্লব। স্বাধীনতার পথটা কোনোদিনও একটা সরল রেখায় চলেনি। এই দীর্ঘ সংগ্রামের যে আদর্শগুলো, ত্যাগ, ঐক্য, সাহস, সেই আদর্শগুলো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক, এটা কিন্তু একবার ভেবে দেখার মতো বিষয়। সবাইকে ওয়েলকাম। সামনেই তো ইতিহাস পরীক্ষা, তাই একদম শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য চলো ঝটপট একটা রিভিশন করে নেওয়া যাক। আজ আমরা ক্লাস 8-এর ইতিহাস বইয়ের সপ্তম, অষ্টম আর নবম অধ্যায়ের সবচেয়ে জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। তো প্রথম যে প্রশ্নটা আমাদের মাথায় আসে সেটা হলো, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রতিক্রিয়া ঠিক কেমন ছিল? ব্যাপারটা কিন্তু বেশ জটিল, কারণ এর কোনো একটা সোজাসাপটা উত্তর নেই। প্রতিক্রিয়া ছিল নানা রকমের। একদিকে যেমন ছিল সরাসরি সশস্ত্র বিদ্রোহ, তেমনি অন্যদিকে চলছিল সমাজ সংস্কারের চেষ্টা, আর তার সাথে ছিল মনোজম জাতীয় আন্দোলন। চলো এই পুরো জার্নিটা একবার দেখে নিই। তারে চলো একদম শুরু থেকে শুরু করি, সেই প্রথম প্রতিরোধগুলো দিয়ে।
মানে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সেই সব সশস্ত্র লড়াই যেগুলো ছিল স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রথম স্ফুলিঙ্গ। ভারতের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক আর আদিবাসী সম্প্রদায়, জমিদার, মহাজন আর ব্রিটিশ প্রশাসনের শোষণের বিরুদ্ধে গর্জে উঠেছিল। সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ থেকে শুরু করে ফরাজি বা মোপালা আন্দোলন, এগুলো সবই ছিল সেই অন্যায়ের বিরুদ্ধে এক একটা জ্বলন্ত প্রতিবাদ। আচ্ছা, এই বিদ্রোহগুলো বুঝতে গেলে একটা শব্দ আমাদের জানতেই হবে, আর সেটা হলো দিকু। সাঁওতালরা তাদের এলাকায় বাইরে থেকে আসা মহাজন আর জমিদারদের এই নামেই ডাকত। আসলে এই একটা শব্দের মধ্যেই লুকিয়েছিল তাদের সব রাগ, ক্ষোভ আর বঞ্চনার অনুভূতি। আর ঠিক তেমনই আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ হল হুল। 1855 সালে যে বিখ্যাত সাঁওতাল বিদ্রোহ, তাকে হুলও বলা হয়। এর মানে কি জানো? এর সোজাসাপটা মানে হল বিদ্রোহ। মানে আর কোনো রাগ ঢাক নেই, এটা ছিল সরাসরি বিদ্রোহের ডাক। এই ছোট ছোট বিদ্রোহগুলোই যেন এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। আর সেই ঝড়টা এলো 1857 সালে। ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের একটা প্রতিবাদ থেকে যার শুরু, সেটাই দাবানলের মতো মিরাট হয়ে সোজা দিল্লি পর্যন্ত ছড়িয়ে পড়ল। এই মহাবিদ্রোহ ব্রিটিশ শাসনের ভিতটাকেই নাড়িয়ে দিয়েছিল। একদিকে যখন তরোয়াল দিয়ে লড়াই চলছে, ঠিক সেই সময়ে কিন্তু আর একটা লড়াই চলছিল। সেটা হলো ভাবনার লড়াই। এর লক্ষ্য ছিল ভারতীয় সমাজকে ভেতর থেকে বদলে দেওয়া, কুসংস্কার মুক্ত করা। আর এই ভাবনার লড়াইয়ে সেনাপতি ছিলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা জ্যোতিরাও ফুলের মতো মানুষেরা। তাদের সবথেকে বড় কৌশল কি ছিল জানো? তারা একদিকে যেমন আধুনিক শিক্ষাকে গ্রহণ করেছিলেন, তেমনি আবার প্রাচীন শাস্ত্রের সঠিক ব্যাখ্যা দিয়ে সতীদাহ প্রথা বা বিধবা বিবাহের মতো সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হল, সমাজ সংস্কারের এই ঢেউ কিন্তু শুধু বাংলাতেই আটকে ছিল না। যখন বাংলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের পক্ষে লড়ছেন, ঠিক সেই সময়ে দক্ষিণ ভারতে মাদ্রাস প্রেসিডেন্সিতে একই রকম একটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন বীরেশলিঙ্গম পান্তুলু। এবার প্রশ্ন হল, এই যে দুটো আলাদা স্রোত, একদিকে সশস্ত্র বিদ্রোহ আর অন্যদিকে সমাজ সংস্কার, এগুলো কিভাবে এক জায়গায় এসে মিশে গেল? আর ঠিক এখান থেকেই জন্ম নিল একটা আরও বড় ধারণা, আর সেটা হল ভারতীয় জাতীয়তাবাদ। ভারতে ফিরে আসার পর গান্ধীজি কিন্তু সরাসরি জাতীয় স্তরের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েননি। তিনি প্রথমে চম্পারণ, খেদা আর আমেদাবাদে 3টি ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ আন্দোলন করেন। এগুলো ছিল অনেকটা তার সত্যাগ্রহ পদ্ধতির পরীক্ষা নিরীক্ষার মতো, যা তাকে ভবিষ্যতের বড় লড়াইয়ের জন্য প্রস্তুত করেছিল। কিন্তু এরপর এমন একটা ঘটনা ঘটল যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এই নৃশংসতার পর স্বাধীনতার দাবি আরও জোরালো হয়ে উঠল, আর এর বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতীকী প্রতিবাদ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রিটিশদের দেওয়া স্যার উপাধি ফিরিয়ে দেওয়া। এই ঘটনার পর থেকেই ভারতের স্বাধীনতা সংগ্রাম একটার পর একটা বড় ধাপে এগোতে থাকে। যেমন অসহযোগ আন্দোলন, তারপর লবণ সত্যাগ্রহের মাধ্যমে আইন অমান্য আন্দোলন, আর সবশেষে ভারত ছাড়ো আন্দোলন। এই প্রত্যেকটা আন্দোলনের লক্ষ লক্ষ সাধারণ ভারতীয় যোগ দিয়েছিল। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, একদিকে যেমন গান্ধীজির নেতৃত্বে অহিংস আন্দোলন চলছিল, ঠিক তার পাশেই কিন্তু সশস্ত্র বিপ্লবের আগুনও সমানভাবে জ্বলছিল, যা ব্রিটিশদের ক্রমাগত চ্যালেঞ্জের মুখে ফেলছিল। এদের পথটা ছিল একেবারে অন্যরকম। মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং বা সুভাষচন্দ্র বসুর মতো বিপ্লবীরা বিশ্বাস করতেন যে অহিংসার পথে নয়, বরং প্রত্যক্ষ সংগ্রাম আর সশস্ত্র লড়াইয়ের মাধ্যমেই ভারতকে স্বাধীন করতে হবে। সালটা ছিল 1942। গোটা বিশ্ব তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে পড়ছে, ব্রিটিশরা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, আর ঠিক এই সুযোগেই ভারতের স্বাধীনতার সংগ্রাম তার একদম শেষ আর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। গান্ধীজি ডাক দিলেন ভারত ছাড়ো, আর এই একটা ডাকের মধ্যে দিয়ে শুরু হল ভারতের সবচেয়ে তীব্র আর ব্যাপক গণ আন্দোলন। আর এই আন্দোলনের মূল মন্ত্র কী ছিল? একটাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে। এই শক্তিশালী স্লোগানের মানেটা ছিল খুব পরিষ্কার, হয় আমরা স্বাধীনতা অর্জন করব,
অথবা তার জন্য লড়াই করতে করতে জীবন দেব। এর মাঝে আর কোনো রাস্তা নেই। চলো এবার একটা র্যাপিড ফায়ার রাউন্ড হয়ে যাক। পরীক্ষার জন্য এই নামগুলো আর তাদের সাথে জড়িত বিষয়গুলো মনে রাখা কিন্তু খুব জরুরি। প্রথমে তিতুমির। নামটা শুনলেই কোন জিনিসটার কথা মাথায় আসে? একদম ঠিক, তার বিখ্যাত বাঁশের কেল্লা, যা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধের এক দারুণ প্রতীক। এরপর সূর্য সেন। চট্টগ্রামের এই বিপ্লবী নেতাকে সবাই ভালোবেসে কি নামে ডাকত? মাস্টারদা। এটা কিন্তু মনে রাখবে। ভারত ছাড়ো আন্দোলনের একজন বীর শহীদ হলেন মাতঙ্গিনী হাজরা। তার বয়স আর গান্ধীবাদী আদর্শের প্রতি গভীর বিশ্বাসের জন্য তিনি গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন। আর এই পয়েন্টটা পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। কে প্রথম 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন? উত্তরটা হল বিনায়ক দামোদর সাবরকর। তাহলে আমাদের আজকের রিভিশন এখানেই শেষ। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গেলাম। একটু ভেবে দেখো তো, এই যে এতগুলো বছর ধরে স্বাধীনতার জন্য লড়াই, সমাজ বদলানোর লড়াই হলো, সেই সব কিছুর প্রভাব আজকের ভারতে আমরা কিভাবে দেখতে পাই? পরীক্ষার পরেও কিন্তু এর উত্তরটা খোঁজার চেষ্টা করা যেতেই পারে।